অক্টোবর 1943 ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পাশাপাশি নেতাজি এবং দক্ষিণ পূর্ব ভারতীয়দের জীবনে একটি উল্লেখযোগ্য দিন ছিল। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আয়োজিত একটি সভায়, যেখানে থাইল্যান্ড, হংকং, জাভা, সুমাত্রা, ইন্দোচীন এবং মালয় থেকে বিভিন্ন প্রতিনিধিরা জড়ো হয়েছেন। নেতাজি স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করেন। আর তার একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুরের ক্যাথি বিল্ডিং এর অডিটোরিয়ামে তিনি আজাদ হিন্দ মন্ত্রিসভার কর্মীদের ঘোষণা করেন এবং আজাদ হিন্দ মন্ত্রিসভার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাও পাঠ করে দেন। তো এবার আপনাদের সকলেরই চিন্তা হবে, আচ্ছা, আপনারা যদি ভাবেন একটা সরকারের তো কিছু পরিকাঠামো থাকতে হয়, নাহলে তো কিছু জন মানুষ এসে বললো যে আমরা একটি সরকার গঠন করছি, তা কি হয়? তো আমরা যদি দেখে থাকি, আজাদ হিন্দ সরকার অন্য যে কোনো সরকারের মতো চারটি উপাদানের মধ্যে নিজের ব্যাখ্যাকে রেখেছে। অর্থাৎ একটি হতে হবে তার ভৌগোলিক এলাকা, তারপর আসে তার জনসংখ্যা, তৃতীয় আসে প্রশাসনিক ব্যবস্থা, এবং চতুর্থ আসে তার সার্বভৌমত্ব। তো যেমনটি আপনারা বুঝতে পারছেন, প্রথমে যদি আমরা আসি ভৌগোলিক এলাকায়, তো 1943 সালের কথা হচ্ছে। তো 25 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি নেতাজি বৃহত্তর পূর্ব এশিয়ার সম্মেলনে যোগ দিতে টোকিওর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে তোজোকে আবারও নেতাজি আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জ আজাদ হিন্দ সরকারের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করছিলেন। এমনকি সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে নেতাজি অগ্নিতুল্য ভাষণ দেন। তোজো সমবেত প্রতিনিধিদের কাছে ঘোষণা করেছিলেন যে জাপান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ স্বাধীন অস্থায়ী ভারত সরকারের কাছে হস্তান্তর করবেন। পরবর্তীতে 1944-এ আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি নাগাদ দ্বীপগুলোর নাম পরিবর্তন করা হয় শহীদ ও স্বরাজ নামে। তো লেফটেন্যান্ট কর্নেল পোর্ট ব্লেয়ারের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি সুগার এস্টেটের মানে সত্ত্বাধারী একটি নেতাজি আইএনএস সরকারকে দিয়েছিলেন। 50 লক্ষ বর্গমাইল জুড়ে এই বিশাল সম্পত্তিটি আইনের রাজ্যের ঘোষণার মধ্যে এসেছিল, অর্থাৎ তার রাজ্যের অংশই ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা জনসংখ্যার কথাও বলি, তো জনসংখ্যার মধ্যে কি আসছে? জনসংখ্যার মধ্যে আসছে 50,000 ভারতীয় সেনার উপর ভিত্তি করে, যারা প্রথম কর্নেল হান্টের অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রতিনিধি, তারপর মেজর জেনারেল ফুজিওয়ারার জাপান সরকারের প্রতিনিধির অধীনে ছিলেন, এবং অবশেষে ফুজিওয়ারা থেকে ক্যাপ্টেন মোহন সিং এর কাছে স্থানান্তরিত হন। তো এই 50 সৈন্যের যোগদান পূর্ব এশিয়ার লক্ষ লক্ষ ভারতীয় জাতীয় যে চেতনা ছিল তাদেরকে উজ্জীবিত করেছিল। নেতাজির প্রতি তাদের ব্যক্তিগত অনুগত্য ধীরে ধীরে আজাদ হিন্দ অর্থাৎ স্বাধীন ভারতের প্রতি আনুগত্য পরবর্তীতে দেখতে পাই আমরা। আচ্ছা, তৃতীয় আমরা কি বলেছিলাম? তৃতীয় আমরা বলেছিলাম হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থা আসা যাক, আমরা দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন বিভাগ, যথা সাংবিধানিক, নির্বাহী এবং বিচার বিভাগ তাদের নিজস্ব বিভাগের কাজে শুরু করেছিলেন। এছাড়া শিক্ষা, জনস্বাস্থ্য, সড়ক নির্মাণের কাজও কিন্তু ছিল সেই সরকারের। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিভাগগুলোর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাধারণ বিষয়, যেটাকে আমরা জেনারেল অ্যাফেয়ার্স বলে থাকি। তারপর প্রচার প্রসার বিভাগ, অর্থ, শিক্ষা, সমাজ কল্যাণ, আবাসন, পরিবহন, মহিলা বিভাগ, সরবরাহ, নিয়োগ, প্রশিক্ষণ এবং গোয়েন্দা বিভাগ। ভাবা যায় সেই সময় তিনি স্পাই ইন্টেলিজেন্সের কথা বলছেন। আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমরা ভাবছি ন্যাশনাল সিকিউরিটির জন্য, সেই সময়ের দাঁড়িয়ে নেতাজি ভাবছেন স্পাই ইন্টেলিজেন্সের কথা। এবং একই সঙ্গে বিভিন্ন যে সমস্ত সিলানিস নাগরিকরা ছিলেন তাদেরকে কিভাবে একত্রিত করতে হয় সে নিয়েও কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি আজাদ হিন্দ সরকার বন্ধুত্বে এবং পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষদের কাছে একটি প্রাতিষ্ঠানিক সরকার হিসেবে নিজেদের ক্ষমতা এবং প্রশাসনিক সফলতা প্রদর্শন করেন। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক যে সমস্ত কাজ ছিল তার দায়িত্ব নিয়ে দায়িত্বপ্রাপ্ত আমাদের কর্মকর্তারা জনগণের ব্যাপক সমর্থন পেয়েছিলেন। আজাদ হিন্দ সরকারের প্রকৃত গণতান্ত্রিক চেহারা জনগণের স্বেচ্ছায় সরকারের প্রতি অনুগত্য এবং এর নানান আদেশ পালন করেন তাদের বিভিন্ন মাধ্যমে। আচ্ছা, আমরা অবশ্যই দেখতে পাচ্ছি সার্বভৌমত্ব ছিল কি ছিল না এই সরকারে। তো সার্বভৌমত্বের কথাই যদি আমরা আসি, আমরা সার্বভৌমত্বের দুটি জিনিসের উপর সাধারণত নির্ভর করে। প্রথমত অভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রের নিরঙ্কুশ কর্তৃত্ব
কর্তৃত্ব এবং রাষ্ট্রীয়তা থাকবে। আর দ্বিতীয়ত, এই কর্তৃত্ব বাইরের কোনো শক্তি অর্থাৎ স্বাধীন পররাষ্ট্রনীতি আহ থেকে নিয়ন্ত্রিত নয়। সামরিক ট্রাইব্যুনাল সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ থেকে এটা খুব সহজেই প্রমাণ হয় যে আজাদ হিন্দ সরকার একমাত্র সরকার যা তার জনগণকে এমন তার সরকারের প্রতি আন্তরিকভাবে অনুগত ছিলেন। এ সকল সক্ষম যে সমস্ত আমাদের সেনারা ছিলেন, তারা কিন্তু অভ্যন্তরীণ বিষয়ে অনস্বীকার্য একটি ভাব গড়ে তুলেছিলেন। অবশেষে আমরা দেখতে পাচ্ছি একটি রাষ্ট্রের বৈদেশিক নীতি তার বাহ্যিক সার্বভৌমত্বের উপর নির্ভর করে। মিত্র শক্তির সময় ছিল তখন, সেই মিত্র শক্তির বার্তা সংস্থাগুলি সর্বদা আজাদহীন সরকারকে জাপানি পরিচালিত পুতুল সরকার বলে উল্লেখ করে। এটা সত্য যে জাপান আজাদহীন সরকার গঠনের প্রথম স্বীকৃতি দেয় 23 অক্টোবর 1947, 4 বছর আগে। তো অর্থাৎ এই সময় আমরা দেখতে পাচ্ছি কর্তৃক স্বাধীনতা ঘোষণায় 2 দিন পরে, অর্থাৎ জাপান সরকার একটি বিবৃতি জারি করে হয় এবং তাতে লেখা হয় আজাদ হিন্দ অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়ে এটি ঘোষণা করা হয়েছিল যে আজাদ হিন্দ সরকারকে সমস্ত সহায়তা দেওয়া হবে এবং তার যা বিভিন্ন স্বাধীনতার জন্য যা যা প্রয়োজন তা কিন্তু পৌঁছে দেবে জাপান সরকার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে জার্মানি, ইতালি, থাইল্যান্ড, ফিলিপাইন্স, ক্রোয়েশিয়া, মাঞ্চুরিয়া এবং বার্মা, আজকের দিন যেটা মায়ানমার, আজাদিন সরকারকে স্বীকৃতি দেয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি তার নিজস্ব মুদ্রা, আদালত, বিধি, ডাকটিকিট সবকিছু হয়। আর সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি, আশ্চর্যজনক হলেও, এই আজাদিন সরকারকে, যেটি বিশ্বের 18টি শক্তিশালী দেশ স্বীকৃতি দিয়েছিল এবং নেতাজিকে তার প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তৎকালীন স্বাধীন ভারত সরকার কিন্তু তাকে স্বীকৃতি দেয়নি। অর্থাৎ আপনারা ভেবে দেখুন, বাঙালি এই যে চেতনা, বঙ্গদেশের থেকে তৈরি এই আহ চিন্তা, যা নেতাজির মাধ্যমে, নেতাজি সুভাষচন্দ্রের মাধ্যমে কিন্তু প্রতিফলিত হয়, তাকে আমরা দেখতে পেয়েছিলাম প্রধানমন্ত্রী হিসাবে। এবং শুধু ভারতবর্ষেরই নয়, অখণ্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম প্রধানমন্ত্রী হন তিনি। এবং সে স্বীকৃতি বিভিন্ন সময় বিভিন্ন সরকার দিল। সেই সময়ের যে সরকার ছিল, যা আমাদের কংগ্রেসের গান্ধীজি এবং নেতাজি এবং জওয়াহরলাল নেহেরুর অধীনে চলছিল, তারা কিন্তু স্বীকৃতি কোনোভাবেই দেওয়া হয়নি। আশ্চর্য ঘটনা এই যে আজাদিন সরকারকে পৃথিবীর 18টি শক্তিধর দেশ স্বীকৃতি দিয়েছিল। আর নেতাজিকে, যেমনটি বললাম, নেতাজিকে তার প্রধানমন্ত্রী, যেহেতু একটি সরকারের প্রধান মাথা হিসেবে তিনিই ছিলেন, তাই জন্য নেতাজিকে তার প্রধানমন্ত্রিত্ব দিয়েছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের কিন্তু উদ্দেশ্য করে যুদ্ধ স্মারক, যাকে আমরা ওয়ার মেমোরিয়াল বলে থাকি, তাও গঠন করা হয়। কিন্তু ভারতবর্ষ নেতাজিকে আস্তে আস্তে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার, বামপন্থী মানসিকতাও কিছু ছিল এবং সবকিছু নিয়ে বামপন্থীরা যেমন নেতাজিকে তোজোর কুকুর বলেও উপেক্ষা করত। আমরা দেখতে পাচ্ছি হয়তো এই কিছু ভাবধারার জন্যই নেতাজির মৃত্যুকে ঘিরে এমন একটি রহস্যের ফাঁদ পাতা হলো, যা আজও ভেদ করা হয়নি।